ওয়াও, হোয়াট এ কামব্যাক! কি প্রবল প্রত্যাবর্তন, কি অসাধারণ ফেরা সাউথ আফ্রিকার সিরিজে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে যেই সাউথ আফ্রিকাকে একেবারে অসহায়, দুর্বল, নতজানু মনে হচ্ছিল, দ্বিতীয় ম্যাচেই তাদেরকে প্রবল পরাক্রমশালী মনে হলো। প্রথম ম্যাচে 101 রানে হেরে যাওয়া দলটি দ্বিতীয় ম্যাচে যখন 51 রানে জিতে যায়, তখন তো ওরকম মনে হবেই। সাউথ আফ্রিকার সেকেন্ড ম্যাচের এই দুর্দান্ত কামব্যাকে সিরিজটাও জমে উঠল দারুণ ভাবে। সর্বশেষ টি-20 ওয়ার্ল্ড কাপের দুই ফাইনালিস্ট যখন আরেকটা টি-20 ওয়ার্ল্ড কাপের ঠিক আগে সিরিজটাতে পরস্পরের মুখোমুখি হচ্ছে, তখন একটা জমজমাট সিরিজের প্রত্যাশা তো বাড়াবাড়ি ছিল না কোনো, কিন্তু প্রথম ম্যাচের ভারতের ওই দাপটের সামনে সাউথ আফ্রিকার অসহায়ত্বে মনে হচ্ছিল একটা একপেশে সিরিজই না হয়ে যায়, ঘরের মাটিতে ভারত ওই রকম একটা সিরিজই না খেলে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সাউথ আফ্রিকার এই কামব্যাক বুঝিয়ে দিল যে ছেড়ে কথা বলবে না তারা। ভারত সিরিজ জেতার জন্য আমার কাছে এখনো ফেভারিট, কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে সেই জয়গুলো তাদের আর্ন করে নিতে হবে। সেকেন্ড ম্যাচে সাউথ আফ্রিকার এই 51 রানের জয়ে তারা সেই বার্তাটাই যেন দিয়ে রাখলো। সাউথ আফ্রিকার এই কামব্যাক ম্যাচে কোনটা টার্নিং পয়েন্ট, কোন জায়গাটাতে তারা আসলে এই ম্যাচটা জিতে গেল? 213 রান করেই কি? 213 রান করে কেন বলছি? কেননা সাউথ আফ্রিকা প্রথম ম্যাচে 74 রানে মাত্র অল আউট হয়েছিল। তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হয়েছিল, এবং ভারত যে 175 রান করেছিল সেই রান তারা করে জেতাটা অসম্ভব ছিল না। এরকম একটা অবস্থায় যখন একটা দল মাত্র 74 রানে অল আউট হয়ে 101 রানে হেরে যায়, তখন নিজেদের ব্যাটিং সামর্থ্য নিয়ে নিজেরাই একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় চলে যেতে পারে। সেই দলটা যখন 213 রান করে, তখন কিন্তু কনফিডেন্সটা নিঃসন্দেহে অনেক বেশি থাকে। তবে যেই উইকেটে খেলা হয়েছে নিউ চণ্ডীগড়ের, সেইখানটাতে যখন ভারত পরে ব্যাটিং করছে, ডিউ ফ্যাক্টরটা যখন খুব প্রবলভাবেই কাজে লাগার কথা, এবং ভারতের যে ব্যাটিং লাইন আপ, সেইখানটাতে আমরা দেখেছি শিবম দুবের মতো ব্যাটসম্যান 8 নম্বরে খেলছেন। সেখানটাতে 213 রান চেস করে ভারতের জয়ের সম্ভাবনাটা একেবারে রুলড আউট করে দেওয়ার কোনো উপায় আসলে ছিল না। কিন্তু ভারত আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। ভারত আসলে আগুনে ঝাঁপ নিজেরাই দিয়েছে শুরুতেই ইনিংসের, যখন তারা ওই পাওয়ার প্লের মধ্যেই, ইনফ্যাক্ট পাওয়ার প্লে 6 ওভার যেতে হয়নি, 4 ওভারের মধ্যেই তারা 3-3টা উইকেট হারিয়ে ফেলে। একবারে প্রথম ওভারটাতে মুখোমুখি হওয়া নিজের প্রথম বলে শুভমান গিল স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। তার একটা এজ নিয়েছিল। ইনজুরি থেকে ফেরার পর টি-20 সিরিজের ফার্স্ট ম্যাচটাতে তিনি প্রথম বলে 4 মেরে সেকেন্ড বলে আউট হয়েছিলেন, আর সেকেন্ড ম্যাচে তো প্রথম বলেই তিনি আউট হয়ে গেলেন। ফলে ফর্মটা গিলের খুব একটা সুবিধার না। অভিষেক শর্মা, যিনি 2টা ছক্কা মেরে খেলাটা নিজেদের দিকে বা ফর্মটা নিজের ফেরানোর, বা মনে করেন যে 213 রান চেস করার একটা বেস তৈরি করা শুরু করেছিলেন মাত্র, কিন্তু সেটা শুরু হইতে না হইতেই শেষ, কেননা সেকেন্ড ওভারে তিনিও একটা এজ দিয়ে কিপারের কাছে আউট হয়ে চলে গেলেন। এবং সূর্যকুমার যাদব, ভারতের টি-20 ক্যাপ্টেন, তার ফর্মটা কিন্তু ক্রমশ একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। এই ম্যাচেও তিনি মাত্র 5 রান করে আউট হয়ে গেলেন। শুরুতে তাকে আম্পায়ার আউট দেয়নি, সাউথ আফ্রিকা ডিআরএস দিয়েছে, এবং তাতে দেখা গেছে যে ব্যাটে একটা ফেইন্ট এজ তার হয়েছে, তিনি আউট ঘোষিত হয়েছেন। সূর্যকুমার যাদব টি-20 ফরম্যাটে সর্বশেষ 20 ইনিংসে কোনো তার 50 নেই। এই সময় তার স্ট্রাইক রেট মাত্র 120, এবং এই 20 ইনিংসের মধ্যে 10টা ইনিংসে তিনি আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। ফলে সেই যে সর্বজয়ী সূর্যকুমার যাদব, টি-20 ফরম্যাটে সবচেয়ে ভয়ঙ্করতম ব্যাটসম্যানদের একজন পুরো ক্রিকেট বিশ্বের, সেইটা কিন্তু তার সঙ্গে এখন খুব একটা যাচ্ছে না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি-20 ফরম্যাটে তিনি সেই বিস্ফোরক ফর্মটা কিন্তু নিয়ে আসতে পারছেন না। টি-20 বিশ্বকাপের আগে ভারতের জন্য সেটা দুশ্চিন্তা। অবভিয়াসলি টাইম আছে, এই সিরিজেরও আরো 3টা ম্যাচ রয়েছে, সো তাতে তো সেই সময় জায়গাটা তো অবশ্যই আছে, কিন্তু আমি বলছি যে সূর্যার ফর্মটা আসলে খুব একটা ভালো না। এই যে 32 রানে 3 উইকেট ভারত হারিয়ে ফেললো, তাতে করেই কিন্তু সাউথ আফ্রিকার 213 রানের স্কোরটা অল অফ এ সাডেন সেইটাকে আরো অনেক বড় মনে হওয়া শুরু করলো। কিন্তু যেটা আমি বলছিলাম যে যেহেতু ভারতের ব্যাটিং লাইন আপ অনেক লম্বা, যেহেতু ডিউ ফ্যাক্টরটা এখানটাতে কাজ করবে, সাউথ আফ্রিকা বোলারদের বল গ্রিপ করার সমস্যা হবে, ব্যাটে বল সহজেই আসবে, উইকেট হচ্ছে গিয়ে প্লাসিড ব্যাটিং উইকেট, সবকিছু মিলিয়ে 213টা একেবারেই তখনও যে একেবারে রুলড আউট করে দেওয়ার মতো অবস্থাতে সেটা নাই। কিন্তু ক্রমশই আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে ভারত আসলে আর পারেনি। তারা নিজেরা কয়েকটা লাকি ব্রেক পেয়েছিল, সেইটাও পারেনি। অক্ষর প্যাটেলকে তারা 3 নম্বরে নামিয়েছিল, 21 বলে 21 রান করে কাভারে একটা ভালো ক্যাচের শিকার হয়ে রেজা হেন্ড্রিক্সে তিনি আউট হয়ে গেলেন। তারপরে 10 ওভারে তারা 81, 4 উইকেট, পরের 10 ওভারে আরো 133 রান লাগে। এই আস্কিং রেটটা আসলে অনেক বেশি। হ্যাঁ, তিলক ভার্মা এক সাইড থেকে খুব ভালো খেলছিলেন, ব্যাটে বলে ভালো কানেক্ট হচ্ছিল,
হার্দিক পান্ডিয়া এসে তার সঙ্গে জয়েন করলেন প্রথম ম্যাচটাতে, যিনি ওকে ব্লিস্টারিং একটা ইনিংস খেলেছিলেন। মানে প্রথম ম্যাচে তো মনে হয়েছে যে দুই দলের বাকি প্রত্যেকে এক উইকেটে খেলছে ব্যাটসম্যানরা, হার্দিক পান্ডিয়া ভিন্ন একটা উইকেটে খেলছেন, এত দুর্দান্ত তার ওই ইনিংসটা ছিল। এবং এই ম্যাচটাতেও তিনি একটা স্টার্ট পেয়েছিলেন, তবে সেইটাকে আসলে এবং ব্রেকও পেয়েছিলেন, একটা লাইফও পান। ততক্ষণে অবশ্য ভারতের জন্য কাজটা অনেক টাফ হয়ে যাচ্ছিল, 6 ওভারে 98 রান প্রয়োজন, হার্দিক পান্ডিয়া একটা লাইফ পেলেন, কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি আবার ওই লং অনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। ফলে ভারতের সঙ্গে আস্কিং রেটের সঙ্গে 5 ওভারে 91 রান, ওই আস্কিং রেটের সঙ্গে তারা কিভাবে পাল্লা দেবে। জিতেশ শর্মা ছিলেন, তিনিও একটা লাকি ব্রেক পেয়েছিলেন। লাকি ব্রেক বলতে হচ্ছে গিয়ে বল তার স্ট্যাম্পে লেগেছিল, বেলস উঠেও গিয়েছিল, লাইটও জ্বলে গিয়েছিল, কিন্তু সেটা আবার বেলসটা পরে সেই হচ্ছে গিয়ে উইকেটের উপরেই থেকে যায়। সো নিয়ম তো হচ্ছে গিয়ে যদি উইকেটের থেকে বেলস যদি না পড়ে তাহলে তার ব্যাটসম্যান আউট হবেন না। ফলে ওইখানে বল স্ট্যাম্পে লাগা সত্ত্বেও, বেলস স্ট্যাম্প থেকে উঠে যাওয়া সত্ত্বেও যেহেতু পড়ে যায়নি, জিতেশ শর্মা আউট হননি। তবে ওই যে 17 বলে 27 রান করে তিনিও আউট হয়েছেন। 5 ওভারে 91 রান তারা কিভাবে করবে, কিংবা ধরেন 4 ওভারে 78 রান ছিল, সেই সময় মার্কো ইয়ানসেন একটা দুর্দান্ত ওভার করলেন, মাত্র 6 রান দিলেন, 3 ওভারে 72 রান, ওইটা আর হয় না। বরং ওই যে এক সাইড থেকে ছিলেন শুধুমাত্র তিলক ভার্মা, যিনি 27 বলে 50 করেছেন এবং শেষে 34 বলে 62 রান করে লাস্ট ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন। 20 নম্বর ওভারে গিয়ে ভারত 162 রানে অল আউট হয়ে 51 রানে এই ম্যাচটা তারা আসলে হেরে যায়। এখন সাউথ আফ্রিকা যে 213 রান করেছে, সেটা কিন্তু পুরো ইনিংস তারা খুবই ডোমিনেট করে করেছে। প্রথম পাওয়ার প্লেতে তারা 1 উইকেটে 53, প্রথম 10 ওভারে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে 90 রান, পরের 10 ওভারে তারা আরো 100, ওইখানটাতে হচ্ছে গিয়ে 123 রান তারা তুলেছে। এবং সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে এক সাইড থেকে ইনিংস অ্যাঙ্করিং বলাটা ঠিক না, কুইন্টন ডিকক 45-46 বলে তিনি 90 রানের একটা ইনিংস খেলেছেন, সেটার অ্যাঙ্করিং হলো কোত্থেকে, মানে আমরা যেই অর্থে অ্যাঙ্করিং বলি, কিন্তু ইনিংসটা এক সাইড থেকে তিনি ধরে রেখেছিলেন। শুরুতে একটা ওপেনিং পার্টনারশিপ 34 না 38 রানের হলো রেজা হেন্ড্রিক্সের সঙ্গে, তারপর 83 রানের একটা জুটি হলো হচ্ছে গিয়ে এইডেন মার্ক্রামের সঙ্গে। তারপরে গিয়ে তিনি যখন 16 নম্বর ওভারে আউট হয়েছেন, সাউথ আফ্রিকার ওই পরের ওভারটাতে ডেল ব্রাভিসও আউট হয়ে গেলেন। মনে হচ্ছিল সাউথ আফ্রিকার শেষটা হয়তো ভালো নাও হতে পারে, কিন্তু পাওলো ফেরেইরা ও ডেভিড মিলার সেটা হতে দেননি। 23 বলের একটা অবিচ্ছিন্ন 53 রানের পার্টনারশিপে, যেইখানটাতে 16 বলে 30 রানে নট আউট ফেরেইরা এবং 12 বলে 20 রানে নট আউট মিলার, তাদের ওই 23 বলে 53 রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে কিন্তু সাউথ আফ্রিকার স্কোরটা 200 পুশ করে আরো বেশি হয়েছে, 213 রানে তারা আসলে পৌঁছে গিয়েছে। ফলে ইন্ডিয়া এই জায়গাটাতে আমি বলছিলাম যে তারা টসে জিতেছে, টসে জিতে তারা যে পরে ব্যাটিং করছে, সাউথ আফ্রিকা আগে ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছে, তারা 213 রান করে ফেলেছিল, ডিউ ফ্যাক্টরটা মাথায় রেখেও ওই রান তারা করাটা একেবারেই হয়তো বা অসম্ভব ছিল না, কিন্তু সেইটা সত্যিকার অর্থে প্রায় অসম্ভবের কাছাকাছি পৌঁছে যায় যখন তারা প্রথম 4 ওভারের মধ্যেই ওই 3টা উইকেট হারিয়ে ফেলে শুভমান গিল, অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদবের। আমার কাছে তাই সবকিছু ছাপিয়ে, কুইন্টন ডিককের ইনিংস ছাপিয়ে, তাদের ওই অবিচ্ছিন্ন ফেরেইরা এবং ডেভিড মিলারের পার্টনারশিপ ছাড়িয়ে, আমার কাছে মনে হয় যে এই ভারতের ব্যাটিং ইনিংসের শুরুতে প্রথম 4 ওভারটাতেই শুভমান গিল, অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদবের উইকেটটা হারানোটাই এই ম্যাচে ভারতের 51 রানে পরাজয়ের টার্নিং পয়েন্ট। কতটা একমত হলেন আপনি বলুন তো?